ছোট থেকেই ওদের রাইটিং সবটাই মুখস্থ করতে হবে এমনটা কিন্তু করালে চলবে না। ছোটদের জন্য চ্যাম্পিয়ন সিরিজ, সেখানে গ্রামার থাকবে এবং রাইটিং ইমপ্রুভমেন্টের জন্য একদম খুদে থেকে শুরু করতে হবে গ্রামার এবং রাইটিং টোটাল ইংরেজি শেখার একটা ভিত্তিপ্রস্তর অধ্যায়। তার জন্য আজকে ক্লাসটা মন দিয়ে দেখবেন। তোমরা যারা ছোটরা আছো তারা দেখো। ভিডিওটা একটু সাউন্ডের প্রবলেম হয়েছে কারণ আমার এই মাইকটা কাজ করেনি, কিন্তু ক্লাসটা তোমাদের অসম্ভব সুন্দর লাগবে। পুরো ক্লাসটা মন দিয়ে করতে পারলে একটু কষ্ট করে, তাহলে দেখবে তোমাদের রাইটিং সম্পর্কে ভয় অনেকটাই চলে যাবে। তোমরা পরীক্ষার হলে একা একা রাইটিং লিখতে পারবে, শুধু প্রথম সারির ছেলে মেয়েরা না, তোমরাও পারবে। বিশ্বাস করো, একটু কষ্ট করে ক্লাসটা দেখো, অনুরোধ রইল। রাইটিং লেখা কোনো ঘটনাই না। তুমি দেখতে পারো যে তোমার পাশের বেঞ্চের ছেলেটা হয়তো পারে, বা যে তথাকথিত প্রথম থেকে মানে প্রথম সারির স্টুডেন্ট তারা রাইটিং পারে, আমি কেন পারি না? আমাদের যদি একটু অজানা রাইটিং বা তোমাদের ভাষায় আনকমন দেয়, আমরা কেন পারছি না? তাই মন দিয়ে ক্লাসটা করতে হবে। এবং নেক্সট ইয়ার থেকে ছোটদের জন্য চ্যাম্পিয়ন সিরিজ বা চ্যাম্পিয়ন গ্রামার অ্যান্ড রাইটিং এর জন্য কোর্স আসছে। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আমরা দেখিনি ছোটদের রাইটিং কি কি আসে। ছোটদের জন্য রাইটিং কি কি আসে, কি কি ধরনের থাকে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় স্টোরি থাকে, তারপর থাকে বায়োগ্রাফি, এরপর থাকে প্যারাগ্রাফ, এরপর থাকে পার্সোনাল লেটার। দেখবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের এই ধরনের জিনিসই দেবে। যারা ছোটরা আছো তারা কিন্তু আমার সঙ্গে আজকে লিখতে লিখতে পড়বে, লিখতে লিখতে শিখবে। খুব সহজ ভাবে দেখো, তোমরাও পারবে। বিশ্বাস করো, ভালো ছেলে মেয়ে হওয়ার ক্ষমতা তোমার মধ্যেও আছে। তোমার মা বাবা তোমায় নিয়ে টেনশন করছে কারণ তুমি কোথাও না কোথাও ভয় পাও। ভয় পাওয়ার কোনো জায়গা নেই। দেখো, আচ্ছা, স্টোরি আর বায়োগ্রাফি কোন টেন্সে লেখা হয় আগে যদি আমরা জেনে যাই, পাস্ট টেন্সে ম্যাক্সিমামটা লেখা হয়। ব্যতিক্রমী অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও ব্যবহার করা হয়। আচ্ছা, একটু ভালো করে বুঝবো। তাহলে পাস্ট টেন্সের কি কি কাজে লাগে আমরা জানি। 1 নাম্বার পাস্ট ইনডেফিনিট ভীষণ পরিমাণে কাজে লাগে। সিম্পল পাস্ট এই বিষয়ে অনেক তর্ক বিতর্ক আছে। অনেকে বলে দুটো এক, আমি বলবো একটু আলাদা, গঠনগত দিক থেকে আলাদা, একটু দেখবো। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স লাগে। কি লাগে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স লাগে। আমরা বুঝবো কিন্তু প্রত্যেকটা জায়গা ধরে ধরে বুঝবো। আচ্ছা, প্যারাগ্রাফ এবং পার্সোনাল লেটারে প্রেজেন্ট টেন্সটা বেশি করে ব্যবহার করা হয়। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করা হবে বাবুরা, তাই তো? একই রকম ভাবে সিম্পল প্রেজেন্ট ব্যবহার করা হবে, তাই তো নাকি? আচ্ছা, আর কি ব্যবহার করা হবে? পাস্ট টেন্সেরও কিন্তু প্রেজেন্ট পার্সোনাল লেটার এবং তোমার প্যারাগ্রাফে ব্যবহার করা হয়। পাস্ট টেন্সটারও ব্যবহার করা হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরও ব্যবহার করা হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরও ব্যবহার করা হয় এবং ফিউচার ইনডেফিনিটেরও ব্যবহার করা হয়। তাহলে এতগুলো টেন্স ব্যবহার করা হয় বাবু কোথায়? আমাদের পার্সোনাল লেটার এবং প্যারাগ্রাফে এতগুলো টেন্স ব্যবহার করা হয়। এবার এতগুলো টেন্স আমরা জানি, টেন্সের ক্লাস আমরা দিয়েছি, কোনো ব্যাপার না। কিন্তু টেন্স ততদিন তোমার কাছে অধরা থাকবে, তুমি বুঝতে পারবে না যতক্ষণ না তুমি এটাকে কি করবে, প্র্যাকটিস করবে, একা একা লিখবে। দেখি, আচ্ছা, এবং প্রত্যেকটা রাইটিংয়ে আমাদের কিন্তু মোডাল অক্সিলারির ব্যবহার আছে। কিসের ব্যবহার আছে? মোডাল অক্সিলিয়ারি। এই জন্যই যে বাচ্চাদের জন্য, ছোট খুদে চ্যাম্পিয়নদের জন্য যে চ্যাম্পিয়ন সিরিজ গ্রামার এবং রাইটিং কোর্সের বন্দোবস্ত বহু গার্ডিয়ানসের রিকোয়েস্টের পরেই করা হয়েছে। ওদের ছোটবেলা থেকে গ্রামারের ভিতটাকে স্ট্রং করার দায়িত্ব আমার। এই ছেলে মেয়েদের গ্রামার সম্পর্কে ভীতি নেই, 0% ভীতি রেখেছি, ওদের থাকবে না। মোডাল অক্সিলিয়ারি জানতে হবে। আমরা জানি ক্যান কোথায় বসবে, কুড কোথায় বসবে। যাই হোক, আজকে আমরা রাইটিং যেহেতু আলোচনা করব, আমরা প্রত্যেকটা রাইটিং নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আমরা স্টোরি নিয়ে আলোচনা করবো এবং বায়োগ্রাফি নিয়ে আলোচনা করবো। বিশ্বাস করো, আজকের পরে দুটো ক্লিয়ার হয়ে যাবে। তুমি একা একা যা দেবে লিখতে পারো খুব সহজে। আগে জেনে নাও পাস্ট ইনডেফিনিট টেন্সটা কি। কিছুই না,
সাবজেক্ট V2 অবজেক্ট রেস্ট। আচ্ছা, সিম্পল পাস্ট কি? সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার, কমপ্লিমেন্ট রেস্ট। আচ্ছা, তোমরা সত্যি করে বলো তো, শুধু সূত্র দিলে তোমরা কিছু বুঝতে পেরেছো? না, আসলে অতীতকালে যা ঘটবে তাই তো স্টোরি, তাই তো বায়োগ্রাফি। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন, তিনি লিখেছিলেন, তিনি স্থাপন করেছিলেন সব কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। এক গ্রামে একটি দরিদ্র লোক বাস করতেন, কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। তার একটি ছেলে ছিল, কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। সব ছিল, করেছেন, গিয়েছেন, দেখেছিলেন, সব কন্টেন্ট বাবু জোরে বলবেন, একটু জোরে বলো। ভেরি গুড মাই চ্যাম্পিয়ন্স। এবার দেখো, খুব সোজা। তাহলে এই দুটো টেন্স একটু আমরা সেন্টেন্সে দেখে নেব। যেমন বলেছি যে একটি গ্রামে একটি দরিদ্র লোক বসবাস করত, তাহলে আ পুয়ার ম্যান, তাই না? আ পুয়ার ম্যান, এটা কি সাবজেক্ট, তাই তো? বসবাস করতেন, এই ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম লিভ। এর পাস্ট ফর্ম কি বাবু? লিভ। লিভ। কোথায় বাস করতেন? ইন এ ভিলেজ। এই বাক্যে কিন্তু অবজেক্ট নেই, শুধু রেস্ট আছে, ইন এ ভিলেজ। এবার স্যার এটা তো খুব সহজ, আপনি কি জানেন এর থেকে কত কঠিন কঠিন বাক্য দেয়? আমি বলবো এর বাইরে কোনো কঠিন বাক্য থাকে না। পৃথিবীর সমস্ত কঠিন বাক্য তুমি পারবে, কিন্তু ভরসা রাখতে হবে প্র্যাকটিসের উপরে। তুমি একদিন শিখে সব লিখতে পারবো তা না, প্র্যাকটিস করতে হবে, সঠিক জায়গায় সঠিকভাবে শিখতে। তাহলে দ্য পুয়ার ম্যান লিভড ইন আ ভিলেজ, এটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স বাবু গো। এবার যদি বলি সিম্পল টেন্স, সিম্পল মানে তোমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে কিছুই নাই, লিভটা লিভস হয়ে যাবে, তাই না? আ পুয়ার ম্যান লিভস ইন আ ভিলেজ, একজন দরিদ্র লোক একটি গ্রামে বাস করে, তাই না? আমি গাইঘাটায় বাস করি, আই লিভ অ্যাট গাইঘাটা। আমি বাস করতাম, আই লিভড, এইটুকুনি জিনিস। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। কিছু চেঞ্জ হলো, শুধু ভার্বটা চেঞ্জ হয়। স্যার স্কুলে দিতে সবাই পারে, একটা কঠিন বাক্য বলুন তো স্যার। কঠিন বাক্য বলছি, হ্যাঁ? আচ্ছা, কি বলবো? ইংরেজরা ভারতীয়দের অত্যাচার করেছিলেন। ইংরেজরা ভারতীয়দের অত্যাচার করেছিলেন। আচ্ছা, অত্যাচার করা ইংরেজি কি? টর্চার। ভেরি গুড, জোরে বলো বাবুরা আমার। বাহ, তাহলে দ্য ব্রিটিশ, সাবজেক্টটা কে? তোমার মনে মনে বাংলা বাক্যটাকে ঠিক করে সাজাতে হবে, দ্য ব্রিটিশ। এবার ইংরেজরা বলে দ্য ব্রিটিশ বলা হলো। অত্যাচার করেছিলেন, ভার্বের সেকেন্ড ফর্ম টর্চার্ড। কাদের? দ্য ইন্ডিয়ানস, ভারতীয়দের, তাই না? এবার এই বাক্যটাকে আর কঠিন করা যাবে, আরো কঠিন করা যাবে। কি? ইংরেজরা অত্যাচার করেছিলেন ভারতীয়দের নির্মম ভাবে, রুথলেসলি। আমার দরকার নেই, আমি তো প্রথমে অল্প অল্প শিখবো। রুথলেসলি দরকার নেই, লিখলাম না, বা দেখলাম, শিখে নিলাম জায়গা। সবকিছু শিখতে হবে, একটা প্রসেস। ইংরেজিটা কি? প্রসেস। তাহলে পারলে তোমরা কঠিন বাক্য তো পারলে। আচ্ছা বলো তো, এই বাক্যটার এই বাক্যটা কি আলাদা না এক? এক, ধরনটা এক, সাবজেক্ট ভার্ব অবজেক্টটা আলাদা, তাই না? আর তো কিছু নেই। আচ্ছা, এবার কমপ্লিমেন্ট দিয়ে যদি কোনো বাক্য করি, তাহলে এটা ক্লিয়ার হয়েছে? এসব লাভলি। আচ্ছা, এবার কমপ্লিমেন্ট দিয়ে করি। তিনি ছিলেন খুব দয়ালু। আমরা জানি বিদ্যাসাগরের মা খুব কি ছিল? দয়ালু ছিলেন। আচ্ছা, তিনি ছিলেন খুব দয়ালু। যদি বিদ্যাসাগরের কথাই বলি, হি ছিলেন, ওয়াজ ভেরি দয়ালু। ইংরেজি কি? কাইন্ড। এবার তোমরা কোনো জায়গায় লেখা দেখলে শুধু কাইন্ড নেই, কাইন্ডের পাশে লেখা আছে কাইন্ড হার্টেড। কোনো ব্যাপার না, শিখতে দোষ কোথায়? তুমি কাইন্ডও লিখতে পারো, কাইন্ড হার্টেডও লিখতে পারো, ঠিক। তিনি ছিলেন মেধাবী, তাহলে হি ওয়াজ মেরিটোরিয়াস, মেরিটোরিয়াস। এটা গেল কি? শিয়ালটি ছিল খুব চালাক, দ্য ফক্স, শিয়ালটি বলেছি না, ছিল, ওয়াজ খুব, ভেরি চালাক, ক্লেভার।
তাহলে তোমরা কি জানো যে এই দুটো জিনিস শিখলে তোমরা 50% লেখা শিখে গেলে টোটাল রাইটিং এ। খুশি? কি কিছুই নেই, এবার জাস্ট সাজিয়ে বাংলা বাক্যটা সাজিয়ে হাতে কলমে বোঝাবো, পুরোটা মন দিয়ে দেখবে। বললাম বাংলা ভালো করে তোমাদের মন থেকে আগে ভাবাটা শিখতে হবে, কিছুই না। যদি কঠিন বাক্য ভাবো, কঠিন বাক্য তোমাকে লিখতে হবে। শেয়ালটি খুব ধূর্ত ছিলেন এবং তিনি এরকম ব্যাপারে ভাবলে হবে না, ছোট ছোট বাক্য টেন্স অনুযায়ী তোমাকে সাজিয়ে নিতে হবে, সেটা প্র্যাকটিস করলেই কিন্তু বাবু হয়ে যাবে। তাহলে হি ওয়াজ ভেরি মেরিটোরিয়াস, দ্য ফক্স ওয়াজ ভেরি ক্লেভার, এটা কোন টেন্সে আসছে? সিম্পল পাস্ট। যদি বলি যে তুমি অত্যন্ত চিন্তিত, তাহলে কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটও বুঝে গেছি, সিম্পল প্রেজেন্ট বুঝবো। তাহলে তুমি ইউ আর অত্যন্ত ভেরি চিন্তিত, টেন্স। তুমি ভাবলে দাদা টেন্স তো অনেক জায়গায় থাকে না, তাহলে তো এরকমও থাকে, ইউ আর ভেরি অ্যাংশিয়াস। নতুন শব্দ কেন শিখবে না? আমরা সব সময় কি বলতে ভালো লাগে? আমি আমার মাকে বলতেই পারি, মম আই লাভ ইউ, আই লাভ ইউ মম। না বলে আমি মাকে বলতেই পারি, মম আই হ্যাভ কম্প্যাশন ফর ইউ। কি বলতে পারি? মম আই হ্যাভ কম্প্যাশন, মানে আমার তোমার প্রতি কি রয়েছে? ভালোবাসা। তাহলে লাভ এটা পরিবর্তে আমরা কি বলতে পারি? কম্প্যাশন। আমরা বলতে পারি আই ও ইউ, ও ডাব্লিউ, আই ও ইউ। কত সুন্দর! মা খুব খুশি, আমার শোনা নতুন ইংরেজি শিখেছি। এক লাভ বলতে ভালো লাগে কি? এক ভাত খেতে ভালো লাগে প্রতিদিন, সেদ্ধ ভাত ভালো লাগবে, একটু মাংস হবে, চিকেন লেগ পিস হবে, একটু বিরিয়ানি, একটুখানি পোলা, কষা মাংস খাবো। সো আমরা সবসময় নতুন কিছু খেতে যেমন ভালোবাসি বাবু, নতুন কিছু শিখতে আমাদেরকে ওপেন মাইন্ডেড থাকতে হবে। কেউ খারাপ ছেলে পেলে না, সবাই পারবে। কঠিন আছে বলো? এই কটা টেন্স আমরা বুঝে গেলাম, সরি কন্টিনিউয়াস এখনো বুঝিনি। এইটা বুঝে গেছি অর্ধেক দিন, আর এইটা বুঝে গেছি। আমরা বুঝে গেছি কিনা বলো? এবার কন্টিনিউয়াস কিছু না। সে বাজার থেকে ফিরছিল, তাহলে সে বাজার থেকে ফিরছিল। সে কোথা থেকে ফিরছিল? তাহলে হি ওয়াজ। ফিরছিল ইংরেজি কি? রিটার্নিং। কোথা থেকে? ফ্রম মার্কেট। এখানে ছোট্ট ইংরেজি শিখে নাও। সে বাড়ি যাচ্ছিল, ইংরেজি কি হবে? হি ওয়াজ। যাওয়া ইংরেজি কি? গোয়িং। বলে এরপরে কি হবে? হি ওয়াজ গোয়িং, হি ওয়াজ গোয়িং। কে বললো? টু হোম। ভেরি গুড, হি ওয়াজ গোয়িং টু হোম। কিন্তু তোমরা জেনে নাও বাবু, হোমের আগে টু বসে না, তাহলে কি হবে? হি ওয়াজ গোয়িং হোম। তো জানা ছিল কি? ছোটদের জানা ছিল না নিশ্চয়ই। আচ্ছা, বাড়ির ক্ষেত্রে আমি যদি বলি আমি কলকাতায় যাচ্ছি, আই এম গোয়িং টু কলকাতা, কিন্তু আমি বাড়ি যাচ্ছি, আই এম গোয়িং হোম, নট আই এম গোয়িং টু হোম। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে কন্টিনিউয়াস টেন্স কি খুব কঠিন বলো? তাহলে এইটুকুনি টেন্স দিয়ে আমরা স্টোরি আর বায়োগ্রাফি আজকে লেখা শিখবো। আর তোমাদের রিকোয়েস্ট থাকলে আমরা প্যারাগ্রাফ, পার্সোনাল লেটার আগামী ক্লাসে আনবো ছোটদের জন্য। তবে হ্যাঁ, আগে আমরা এই দুটো ভালো করে শিখে নিই, লেখা দেখে নিই যে কত সহজে লেখা যায়। ঠিক আছে? চলো এবার এই বাক্যটা কি করে গঠন হলো, সবটার তো সূত্র হয়েছে। এই দুটো বাক্যের সূত্র তো হলো না। এই দুটো বাক্যের খুব সহজ, সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাই নয় বাবু? হয়েছে তো? তারপরে কি? অবজেক্ট, তারপরে কি? রেস্ট। তাহলে এটা তো সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার বসছে, তারপরে ভার্বের সাথে যুক্ত হয়েছে, তাই তো? ক্লিয়ার? আর প্রেজেন্ট টেন্সে হলে কি হবে? হয় এম, নয় ইজ, নয় আর। মনে রাখবে ইউর পরে প্রেজেন্ট টেন্সে আর হয়, ইউর পরে পাস্ট টেন্সে কি হয়? ওয়্যার হয়। অল্প অল্প করে সবকটা লেখা শিখবো, দেখবো রাইটিং কতটা সহজ। এবং ছোটদের জন্য আগামীতে ভিডিও থাকবে কিনা, এই ভিডিও কমেন্টের উপরে ডিপেন্ড করছে। আমাকে তো দেখতে হবে কত আমার খুদে চ্যাম্পিয়ন্সরা ভিডিওস দেখে, ক্লাসেস করে, কারণ ওদের রাইটিং টেনশন ছোটবেলা থেকেই দূর করতে হবে। বহু ছেলে মেয়েরা আমাদের এই ছোটবেলা থেকেই পড়ে, তারা আমাকে অনেকেই প্রশ্ন করে আপনি ছোটদেরকে কেন পড়ান? কারণ আমি একটা কারণে, কারণ আগে গাছ ছোট থাকতে না পুষ্ট হয়, পরবর্তীকালে গিয়ে গাছে ফল ধরে না। তাই ছোট থেকে ওদেরকে যা তৈরি করছি, আগামী দিনে এক একটা আগুন তৈরি হবে, এবং তৈরি হয়েছেও বটে। আই এম ভেরি প্রাউড অফ মাই লিটল চ্যাম্পস।
লিখে নাও সুন্দর করে প্রত্যেকটা সূত্র সহযোগে যেটা করেছি খাতায় লেখো। একটু মাইকের সমস্যা হচ্ছিল, কিন্তু ক্লাসটা ভালো করে তোমরা যারা এতদূর দেখেছো তারা একটু কমেন্ট সেকশনে জানিও। আর আপনারা যারা ক্লাসটা করছেন অভিভাবকেরা, তাদেরকে অনুরোধ করবো আপনারা একটু মন দিয়ে কষ্ট করে দেখান, নিশ্চয়ই বুঝতে পারবেন সাউন্ডটা এনহ্যান্স করা আছে। সবাই একটু মন দিয়ে দেখো বাবু, আমরা এই দুটো কি, এটা স্টোরি নিশ্চয়ই, আর একটা বায়োগ্রাফি। তাহলে এটা আমরা পাস্ট টেন্সে বেশি লিখবো। কোন কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, আর কি বাবু? সিম্পল পাস্ট। এই তিনটে তো। আচ্ছা, আগে আমাদের কাজ কি? হিন্ট পড়া। এগুলোকে হিন্টস বলে, আউটলাইন বলে। কি কি বলে একটু জোরে বলি? হিন্টস আর কি? আউটলাইন। আ পুয়ার ম্যান লিভড ইন আ ভিলেজ, হ্যাড আ পেট ডগ, তার একটা পোষা কুকুর ছিল। ওয়েন্ট টু মার্কেট, বাজারে গেছিল তার ছেলেকে রেখে, আন্ডার দি ডগস কেয়ার, একটা মানে তার কুকুরের দায়িত্বে রেখে। আ উলফ এন্টার্ড, একটা নেকড়ে বাঘ প্রবেশ করে যায়। বি, এখানে দেখো বি স্মার্ড, এখানে এসটা সাইলেন্ট, বি মার্ড, ঠিক ঠিক আছে, মানে কি? রক্তে রাঙা কে? কুকুরটা হয়ে যায়। কিল্ড দ্য ডগ, তিনি কুকুরটাকে মেরে ফেলেন, কারণ ভেবেছে কুকুরটাই তার ছেলেকে মেরে ফেলেছে। ওয়েন্ট ইনসাইড, ভিতরে গিয়ে দেখে তার ছেলের কিছু হয়নি। তিনি রিপেন্টেড, অনুতাপ করে, হায় রে কেন কুকুরটাকে মারলাম, তাই না? তাই না জেনে না বুঝে কোনো কাজ করা, একজনের কথায় কাউকে বিশ্বাস করা ঠিক না। তাহলে যে কোনো স্টোরি লিখতে গেলে তোমাদের লেভেল পর্যন্ত আগে একটা কি লিখতে হয়? টাইটেল লিখতে হয়। তাহলে টাইটেলটা কি? আ ফার্মার অ্যান্ড হিজ, এবং তার বিশ্বস্ত ফেইথফুল ডগ। আচ্ছা স্যার, আমরা তো এত ভালো লিখতে পারবো না, তাহলে কি করব? এখানে তুমি মেইনলি দুটো চরিত্র পাচ্ছ, একটা ফার্মার পাচ্ছ আর একটা কুকুর পাচ্ছ। তাহলে তোমরা কি লিখবে? এ ফার্মার অ্যান্ড আ ডগ। ঝামেলা শেষ। তাহলে কি স্যার পুরো নাম্বার দেবে? হ্যাঁ দেবে, কোনো চাপ নেই। এবার রাইটিংটাকে ডেভেলপ করছি মন দিয়ে। আ পুয়ার ম্যান লিভড ইন আ ভিলেজ, তাহলে প্রথম বাক্যে লিখতে পারি ওয়ান্স আপন এ ডে, ওয়ান্স আপন আ ডে। আ পুয়ার ম্যান, পুয়ার, এখানে ম্যান আমরা জানি ফার্মার ছিলেন, তাই তো? আ পুয়ার ফার্মার, বাস করতেন, এখানে লেখাই আছে লিভড ইন আ ভিলেজ, লিভড ইন এ ভিলেজ, এক নাম্বার বাক্য। এবার আমরা এখানে লক্ষ্য করেছি যে তার একটা ছেলেও ছিল। তাহলে লিভড ইন আ ভিলেজ, কার সঙ্গে বাস করতেন? তার ছেলের সাথে। তাহলে সাথে ইংরেজি কি? উইথ। তার ইংরেজি কি? হিজ। ছেলে ইংরেজি কি? সান। তাহলে ঝামেলা আরেকটু কেটে গেল, তাই তো নাকি বন্ধুরা? বুঝতে পারছো কত সহজ? তার ছিল একটি পোষা কুকুর, তাহলে হি ছিল ইংরেজি কি? হ্যাড। পোষা একটি ইংরেজি পেট, সরি একটি ইংরেজি এ, পোষা ইংরেজি কি? পেট। কুকুর ইংরেজি কি? ডগ। তাহলে হি হ্যাজ আ পেট ডগ। আরে বাবু, এইটা করলে বড় বয়সেও তোমাদের কাজে লাগবে। বড় বড় ছেলে মেয়েরা এখনো ইংরেজি একা একা লিখতে পারে না, তার কারণ একটাই, তারা ছোট থেকে ভালো করে শেখে না। বহু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরাও আছে, তাদের গ্রামার বেস খুব খারাপ। ইংলিশ মিডিয়ামে পড়লেই ভালোই গ্রামার বা ইংরেজি শেখা যায় না বাবু। কেন যায় না? ওইখানে মিডিয়ামটা ইংরেজি, মানে যে সাবজেক্টটি পড়ানো হয় সেটা ইংরেজিতে বলে বলে পড়ানো হয়। তার মানে ইংরেজি গ্রামার খুব যে বিশাল কিছু পারবে তা নয়, হয়তো ইংরেজি বলতে পারে বা স্মার্টলি অ্যান্সার করে ইয়া ইয়া ইয়া, কিন্তু হয়তো নাও বলতে পারে ভালো ইংরেজি, নাও লিখতে পারে। ইংরেজি শিখতে গেলে গোড়া থেকে ঠিকঠাক করে শিখতে হবে। তাহলে হি হ্যাড আ পেট ডগ। আচ্ছা, কুকুরটি নিশ্চয়ই খুব বিশ্বস্ত ছিল, তাহলে কুকুরটির প্রোনাউন কি হবে? ইট। তোমরা কে এত কথা বলছো? কে? তাকে বের করে দাও একটুখানি। কে কথা বলছো একটু বলো। তুমি বেরিয়ে যাও, বাড়ি চলে যাও। আমি আড্ডা মারছি তোমার এখানে, তাই মনে হচ্ছে? ওখান থেকে আওয়াজ আসছে কিন্তু। কেন? সঙ্গীতা মার, কানে ঘরটা মার। বসে আছি কেন? মারবি তো? ওটার ওইটার ওইটা কেউ কি হলো? গ্রামের আয়
হ্যাঁ ওটা মার আগে, পিঠে ছেড়ে দে। আচ্ছা দেখো বিরক্ত করবে না, আমি কি এখানে আড্ডা মারছি? আচ্ছা ইট, ইট মানে কি কুকুরটা, কারণ কুকুরের ক্ষেত্রে ছেলে বা মেয়ে লেখা যায় না, হি বা সি লেখা যাবে না। পশু পাখির ক্ষেত্রে আমরা জানি ইট লিখতে হয়। কে কথা বললো আবার? আচ্ছা তাহলে আমরা কুকুরের ক্ষেত্রে লিখলাম কি ইট, এটা ছিল, সিম্পল পাস্টে লিখছি না বাবু, ইট ওয়াজ। খুবই, ভেরি, বিশ্বস্ত, ফেইথফুল। আর কি লেখা যায়? লয়াল। কি লেখা যায়? কঠিন। যে ফাঁকি দেবে সে শিখতে পারবে না কখনো, তার সারা জনম মনে হবে ইস যদি কেউ আমাকে শিখিয়ে দিত। না, তুমি একবারই ভালো করে শেখো, ভালো জায়গা থেকে ভালো করে শেখো। ইট ওয়াজ আ ভেরি ফেথফুল, বা ইট ওয়াজ ভেরি ফেথফুল, এ দেওয়ার দরকার নেই। আচ্ছা এবার একদিন তিনি বাজারে চলে গিয়েছিলেন তার ছেলেকে কুকুরটির যত্নে রেখে। তাহলে একদিন ইংরেজি কি? ওয়ান ডে। হি চলে গিয়েছিলেন, ওয়েন্ট কোথায়? টু মার্কেট। ছেড়ে, দেখো আমরা কিচ্ছু করছি না, দেখো বাবু জাস্ট হিন্ট দেখে দেখে এগিয়ে যাচ্ছি। দেখো লিভিং ইজ সান আন্ডার দ্য ডগস, আন্ডার দি ডগস কেয়ার। কত সহজ না? এবার দেখো আ উলফ এন্টার্ড, তাহলে কি বলতে পারি? ওই দিন সন্ধেবেলায়। আচ্ছা ওই দিন ইংরেজি কি জানো? দ্যাট। সন্ধেবেলায়, দ্যাট ইভিনিং। আ উলফ একটি নেকড়ে প্রবেশ করেছিল, এন্টার্ড, তার বাড়িতে, হিজ হাউস। আচ্ছা কুকুরটি ওই নেকড়েটিকে মেরে ফেলেছিল। কি হতে পারে? দ্য ডগ মেরে ফেলেছিল, ইংরেজি কি? ভেরি গুড, কিল্ড দি উলফ। আচ্ছা মেরে ফেলতে গেলে তো লড়াই করতে হবে, তাহলে অনেক লড়াইয়ের পরে, তাহলে অনেক লড়াইয়ের পরে ইংরেজি কি? আফটার এ, কি লিখতে পারি? অনেক লড়াই, ভীষণ লড়াই। এখানে লড়াইটা তো ভয়ঙ্কর হয়, তাহলে ফায়ার্স ফাইট। তা আমাদের ফায়ার্স ফাইট লেখার দরকার নেই, আফটার আ গ্রেট ফাইট, বিশাল মারামারির পরে মেরে ফেললেন। সহজেই লেখো। আচ্ছা এবার কুকুরটা রক্তে রাঙা ছিল, কারণ কামড়েছে তো, ওর মুখে তো রক্ত থাকবে। তাহলে ইট ওয়াজ, বা দ্য ডগ ওয়াজ, এবার এই কথাটা লিখে দাও, বিমার্ড। ওকে, মানে কুকুরটি রক্তে রাঙা ছিল। এইটা কি জানো বাবু? একটু তোমাদের এটা শিখিয়ে দিই, কারণ কোনো কিছু না শিখিয়ে আমি ছাড়বো না। এটা কি বাবু? দেখো কুকুরটি রক্তে রাঙা ছিল, তাহলে ডগ ওয়াজ বি স্মার্ট বা বিমার্ড বলতে পারো তোমরা, কারণ রক্তে রাঙা এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভও হতে পারে, আবার এটা একটা ভার্বের থার্ড ফর্মও হতে পারে। কুকুরটি রক্তে রাঙা ছিল। আচ্ছা ঠিক। এবার কিছুক্ষণ পর চাষিটি বাড়ি ফিরলেন, তাহলে কিছুক্ষণ পর মানে আফটার, কিছুক্ষণ, সাম টাইম, হি রিটার্নড, কোথায়? বাড়ি। এবং দেখলেন বা দেখেছিলেন, স, দ্য ডগ ওয়াজ, এই কথাটা কিসে মাখা? উইথ ব্লাড। কুকুরটা মাখা, রক্তে মাখা, তাই না? এখানেও তাই, দ্য ডগ ওয়াজ, এখানে উইথ ব্লাড লিখে দেবে। হ্যাঁ ওকে বাবু, উইথ ব্লাড কথাটা লিখে দেবে। বাকিটুকু তোমাদের বাড়ির কাজ থাকবে, পুরোটুকু আমি লিখে দেবো না, বাকিটুকু তোমরা লিখবে, আমি বলে দিচ্ছি কিভাবে লিখবে। তাহলে রক্তে মাখা দেখে তিনি কি হয়েছিল? তিনি রেগে গিয়েছিলেন, তাহলে হি গট অ্যাংরি বা হি ওয়াজ
অ্যাংরি, এবং ভেবেছিলেন যে কি, অ্যান্ড থট, কি ভেবেছিলেন, যে দ্যাট দ্য ডগ কিল্ড হিজ সান, কুকুরটি তার ছেলেকে মেরে ফেলেছে। সো হি কিল্ড দ্য ডগ, তিনি কুকুরটিকে মেরে ফেলেছেন। আফটার সাম টাইম হি ওয়েন্ট ইনসাইড, কোথায় গেল, হ্যাঁ ওয়েন্ট ইনসাইড, ভিতরে গেলেন, অ্যান্ড স, দেখেছিলেন, হিজ সান আনড্যামেজড, তার ছেলের কিছু হয়নি। এবার রিপেন্টেড, ফুল স্টপ, হি রিপেন্টেড, তাই না? হি রিপেন্টেড মানে কি, সে অনুতাপ করেছিল, কিসের জন্য, ফর হিজ ফলি, FOLLY, ফলি মানে দোষ, ফলি মানে কি, দোষ, বা আমরা লিখতে পারি ফর হিজ মিস্টেকস, লিখতে পারি না, কঠিন, পরেরটুকু লিখতে পারবে? দেখো এইভাবে লিখতে পারলে 10-এ 10, স্যাররা অত্যন্ত, ম্যাডামরা অত্যন্ত আনন্দিত হয়ে তোমায় দেবে, কোনো চাপ নেই। তাহলে যে কোনো স্টোরি আমরা ডেভেলপ করা নিশ্চয়ই সহজ, আমরা পারি তো। এবার আসি পরবর্তী, এটা কি, বায়োগ্রাফি। সব বুঝবো আজকে, 4টে টপিকে আমরা অল্প অল্প করে বুঝবো। দেখো বায়োগ্রাফি মানে কি, প্রথমে তার নাম থাকছে, হিন্ট দেওয়া থাকবে, তারপরে তার ডেট অফ বার্থ দেওয়া থাকছে, হিন্ট দেওয়া থাকবে, তারপরে তার বাবা মায়ের নাম জানতে চাইছে, তারপরে তার পড়াশুনো, শিক্ষাগত যোগ্যতা, এখানে তার পিওবিও থাকবে, POB মানে কি, প্লেস অফ বার্থ দেওয়া থাকবে। আচ্ছা, আর কি চাইছে, এগুলো থাকবে, অ্যাচিভমেন্ট, তিনি কি কি অ্যাচিভ করেছেন লাইফে, এবং সর্বশেষে DOD মানে ডেট অফ ডেথ তার কিন্তু লেখা থাকবে। এইগুলো তোমাকে চাইছে, থাকবে কত নাম্বার, 10, মিনিমাম 10টা বাক্য তোমাকে লিখতে হবে। প্রথমত তার ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাক্টরি লাইন একটা লিখতে হয় বাবু। ইন্ট্রোডাক্টরি লাইন মানে কি, এই রাজা রামমোহন রায় কে ছিলেন, একজন সমাজ সংস্কারক। আচ্ছা, আমরা লিখতে পারি, দেখো রাস্তা দিয়ে একটি ছোট্ট খুদে বাচ্চা ও স্কুলে যাচ্ছে, ও থমকে দাঁড়িয়ে এখানে চুপচাপ করে দেখছিল, ওর মা বলছে চল চল আমি দেখছি, বলছে না দাঁড়াও, মানে জোরে জোরে পড়াই তো, ছোটরাও কিন্তু ইন্টারেস্ট ফিল করে, হ্যাঁ। আর তোমরা শিখছো, মন দিয়ে শিখছো, ভালো লাগছে তো সবার, বাবা। রাজা রামমোহন রায়, আচ্ছা আমি পুরো লিখছি না কারণ জায়গা কম, রাজা রামমোহন রায় হলো, তিনি ছিলেন, ওয়াজ কি ছিলেন, সোশ্যাল রিফর্মার। আচ্ছা এইটুকু লিখতে কি খুব কঠিন লাগছে, হ্যাঁ পিয়া বুঝতে পেরেছো, রাজা রামমোহন রায় ওয়াজ আ সোশ্যাল রিফর্মার। এবার দেখবে জন্মর একই রকম ধরন, হি ওয়াজ বর্ন, এই যে 22nd মে ইন 1972। এবার দেখো মজার, 1772, মজার বিষয় কি, এই রাজা রামমোহনের জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর দিল, তখন কি করবে, রবীন্দ্রনাথ টেগর ওয়াজ এ গ্রেট পোয়েট, বিদ্যাসাগর ওয়াজ আ গ্রেট সোশ্যাল রিফর্মার, বিবেকানন্দ ওয়াজ আ গ্রেট ম্যান বা আ গ্রেট সান অফ ইন্ডিয়া। যখন তুমি কারো পরিচয় পাবে না তখন কি লিখবে, গ্রেট সান অফ ইন্ডিয়া, কি লিখবে, গ্রেট। এবার দেখো মেয়ে দিল, তাহলে ডটার অফ ইন্ডিয়া, গার্ল অফ ইন্ডিয়া, কিন্তু তোমাকে ইন্ট্রোডাক্টরি লাইন দিতেই হবে। এবার তো সবার তো জন্ম তারিখ বদলে যাবে, সাল বদলে যাবে। আচ্ছা বাবা মা, তাহলে হিজ প্যারেন্টস, তার বাবা মা ছিল ওয়্যার, এবার বাবা মায়ের নাম এখানে রামাকান্ত রয় আর তারিণী দেবী লিখে দেবো, কঠিন। বিদ্যাসাগরের ক্ষেত্রে বদলে যাবে, দ্রৌপদী মুর্মুর ক্ষেত্রে বদলে যাবে। আচ্ছা এবার কি দেখি, এডুকেশন। এবার এখানে অনেক সময় তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তাহলে তখন লিখতে হয় হি ওয়াজ ফ্রম, এবার তার জন্মস্থানটা লিখতে হয়। এখানে হিন্টে দেয়নি, তুমি লিখবে না, যেখানে হিন্ট দেবে সেখানে তোমাকে লিখতেই হবে। আর যদি জেনে থাকো তার জন্মস্থান কোথায়, রাজা রামমোহন রায়, তুমি লিখবে। তাহলে শুধু জন্মস্থানটা হিন্টে দেওয়া থাকবে, দেখে তুমি লিখতে পারবো না। আচ্ছা এবার দেখো তিনি শিখেছিলেন কি কি, অ্যারাবিক, পার্সিয়ান, সংস্কৃত, ল্যাটিন, গ্রিক এটসেট্রা। কিচ্ছু না, এই ল্যান্ডের আগে তুমি একটা হি দিয়ে দাও,
হি যা আছে তাই, এই যে লার্ন অ্যারাবিক, খুব কঠিন। আচ্ছা, কারণ এটা তো পাস্ট ইনডেফিনিট টেন্সে। কান্ট্রি ভিজিটেড, আচ্ছা তাহলে হি ভিজিটেড, তিনি দর্শন করেছিলেন। হি ভিজিটেড কোথায়? ইংল্যান্ড অ্যান্ড তিব্বত, ইংল্যান্ড অ্যান্ড কঠিন। তার কি কি কাজ? ফাউন্ডার অফ ব্রহ্ম সমাজ, লিখতে পারি হি ওয়াজ দি, এই কথাটা ফাউন্ডার অফ ব্রহ্ম সমাজ, ফুল স্টপ। আবার পরের বাক্য, অ্যাবলিশ, তিনি সতীদাহ প্রথা কি করেছিলেন? রদ করেছিলেন। তাহলে হি অ্যাবলিশড সতীদাহ, হয়েছে। আচ্ছা, আবার পরের লাইন, তিনি লিখেছিলেন, হি রোট, কি লিখেছিলেন? বুকস অন ভেরিয়াস সাবজেক্টস, হয়ে গেল। কঠিন? কত সহজ বাবু, তাই আমরা ছোটবেলা থেকেই মুখস্থ করার পেছনে ছুটি। লজ্জা লাগে না আমাদের? একা একা লিখতে পারি। এখানে তোমরা অ্যাপ্রক্সিমেটলি 60-70 জন পড়ছো, বুঝতে অসুবিধা হচ্ছে? হবে, হতে পারে আমি আজকে নাই বুঝতে পারলাম, 10% বুঝলাম, 20% বুঝলাম, কিন্তু হাল ছাড়বো না, পরের দিন পুরোটুকু বুঝবো, কিন্তু বাড়ি থেকে প্র্যাকটিস করব। এইরকমই দেখি না রবীন্দ্রনাথ ঠাকুরটা লিখতে পারি কিনা, পরের দিন স্যারকে দেখাবো। আমার যারা অনলাইন ক্লাসে পড়ে তারা তো এক এক রাইটিং লিখে আমাকে পাঠায়, আমি দেখে দিই কোথায় ভুল হচ্ছে, বলে দিই, তারা ইমপ্রুভ করছে, তোমরাও পারবে। এবার তার মৃত্যু, তাহলে দেখো কত রকমের মৃত্যুটাকে লেখা যায়। হি ডায়েড, হি ডায়েড, দেখো অন, অনের পরে তারিখ, ইন দিয়ে কি সাল, তাই না? এটা তারিখ, এটা সাল দেওয়া আছে। আবার আমরা এইভাবেও লিখতে পারি, হি লেফট আস, তিনি আমাদের ছেড়ে চলে যায়, বলে এটা লিখতে পারি কিনা? এবার শেষ লাইন, কি শেষ লাইন? সব জায়গায় একই থাকবে, দো, যদিও তিনি আর আমাদের মধ্যে নেই, এটা মুখস্থ রাখবে। হি ইজ নো মোর উইথ আস, কিন্তু তার অবদান, হিজ কন্ট্রিবিউশনস মেড হিম, বানিয়েছে তাকে, ইমমর্টাল মানে অমর। সত্যি করে বলো তো, এই দুটো কি এক ফোঁটাও কঠিন লেগেছে তোমাদেরকে? আমি তোমাদেরকে জানালে তোমরা খুশি হবে, এটা ক্লাস 9-এর একটি রাইটিং, ক্লাস 9-এর রাইটিং তোমাদের লিখিয়েছি। এটা হয়তো তোমাদের বই থেকে লেখানো, কিন্তু এটা কিন্তু ক্লাস 9-এর। কোনো তফাৎ আছে? 9, 10, 11, 12, 5, 6, 7 গ্রামার রাইটিং এ কোনো তফাৎ নেই। সহজ কিনা? এবার বাড়িতে গিয়ে তোমাকে একা একা লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। লেখো, ছোটদেরকে ইংরেজি লেখা শেখাতে হবে খুব তাড়াতাড়ি। নেক্সট ইয়ারে কিন্তু ভর্তি চলছে ওদের জন্য, ছোটদের গ্রামার চ্যাম্পিয়ন কোর্স বা চ্যাম্পিয়ন সিরিজ, রাইটিং এবং গ্রামার, এই দুটোকে ছোটবেলা থেকেই পোক্ত করতে হবে। ভালো থেকো।